আমাকে কেউ একজন বলো তো ক্রোমাটিন কি এবং ক্রোমোজোম কি? কে বলতে পারবে? স্যার যখন পেঁচানো অবস্থায় থাকে ক্রোমাটিনটা তখন হচ্ছে আচ্ছা ক্রোমোজোম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, কিন্তু একটু একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলো প্লিজ। হ্যাঁ, একটু একাডেমিক ল্যাঙ্গুয়েজে কেউ একজন বলো। Sir, chromatin is a substance within a chromosome consists of DNA and protein. Yes. And what is chromosome? কেউ একজন বলো, কনসেপ্ট বলো। ঠিক আছে, তোমার ইংলিশে বলতে হবে তা না, কনসেপ্ট বলো, কিন্তু জাস্ট একটু একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা। স্যার ক্রোমাটিন হলো স্যার মানে তন্তুর মতো চিকন। ক্রোমোজোম স্যার মানে নিউক্লিয়াস যখন স্যার বিভাজন হয় তখন স্যার মানে ওই মোটা মানে সবগুলো ক্রোমাটিন যুক্ত হয়ে ক্রোমোজোম গঠন করে স্যার। হ্যাঁ, আচ্ছা, আর কেউ কি একটু ক্ল্যারিফাই করবা? Sir, chromatin chromosome অংশ। ওকে, তোমরা ঠিকই আছে, কিন্তু তোমাদের আরেকটু একাডেমিক ল্যাঙ্গুয়েজ তার একটু মানে ইয়ে করতে। Yes. Sir, chromosomes are the organized body of genetic material Yes. which transmit genes from parents to offspring. আচ্ছা, আর ক্রোমাটিন? Sir, chromatin টা একজন বললো। ওকে, ঠিক আছে, তোমাদের কনসেপ্টে ঠিক আছে, কিন্তু তোমরা যখন এক্সপ্রেস করবে আরেকটু একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করবে, কেমন? আচ্ছা, তোমরা এক্স্যাক্টলি কারেক্ট যে মেটাফেজ স্টেজে আমরা যে থিক এন্ড এবং শর্ট এন্ড যে স্ট্রাকচারটা দেখতে পাই সেটা হলো ক্রোমোজোম, ঠিক আছে? আর ক্রোমাটিন হলো সেই থিক এন্ড ক্রোমোজোমের মধ্যে যেই ডিএনএ এবং প্রোটিনের যে ফাইবার গুলো আছে, থ্রেড গুলো আছে, ঠিক সেটা হলো ক্রোমাটিন, কেমন? এই ছবিটা যদি খেয়াল করো, দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? জি স্যার। একেবারে ফাইনাল আমাদের অরিজিনাল ডিএনএ মলিকিউল যখন হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে তখন এই যে স্ট্রাকচার বিড লাইক স্ট্রাকচার ফর্ম হয় সেটাকে আমরা বলছি নিউক্লিওসোম, কেমন? এই নিউক্লিওসোম গুলো যখন ডিএনএ এর সাথে এন্টার স্ট্রেচ অফ ডিএনএ তে যখন অনেক নিউক্লিওসোম থাকে তখন এটা একটা থ্রেড লাইক স্ট্রাকচার দেখা যায়, সেটাকে আমরা বলছি ক্রোমাটিন। সো সহজ কথা হলো ক্রোমাটিন ফাইবার হলো সিম্পল ডিএনএ coiled around histone protein, এই যে থ্রেডটা হয় সেটা হলো ক্রোমাটিন। এই ক্রোমাটিন ফাইবার যখন ফার্দার লেভেল অফ কয়েলিং এ যায়, সেভারাল লেভেলস এর কয়েলিং এ যায় এবং ফাইনালি যে সেল ডিভিশনের সময় মেটাফেজ স্টেজে যে থিক এন্ড একটা স্ট্রাকচার ফর্ম করে সেটাকে আমরা বলছি ক্রোমোজোম। আমি যদি অন্য আরেকটু যদি ক্লিয়ার করি, দেখো এটা হলো আমাদের নেকেড ডিএনএ, কেমন? এবার ডিএনএটা যখন হিস্টোন প্রোটিনের সাথে হিস্টোন প্রোটিনের চারপাশে কয়েল করলো তখন যে থ্রেড লাইক স্ট্রাকচারটা হয় সেটা হলো ক্রোমাটিন ফাইবার। ওকে, এটা ফার্দার কয়েলিং এ যাওয়ার পর যে থিকেন স্ট্রাকচার সেটা হলো ক্রোমোজোম। আচ্ছা, যদি ক্লিয়ার করে বলি, ক্রোমোজোমকে আমরা বলতে পারি টাইটলি প্যাকড ডিএনএ ফাউন্ড অনলি ডিউরিং সেল ডিভিশন। সেল ডিভিশনের সময় ছাড়া এতটা থিক এন্ড অবস্থায়, শর্ট এন্ড এবং কয়েলড অবস্থায় ক্রোমোজোম কখনো থাকে না, ঠিক আছে? সো ক্রোমোজোম আসলে সেল ডিভিশনের সময়ে ডিএনএ গুলো যে টাইটলি প্যাকড, থিক এন্ড শর্ট এন্ড থাকে সেটা হলো ক্রোমোজোম। আর ক্রোমাটিন হলো ডিএনএ এন্ড প্রোটিন ফাইবার, সেটা যখন অন্য সময়ে সেল ডিভিশনের অন্য সময়ে যখন সেটা ফাইবার আকারে ফ্রি ফ্লোটিং থাকে নিউক্লিয়াসে তখন সেটাকে আমরা বলছি ক্রোমোজোম, ক্রোমাটিন। আরেকটু সহজে বলে আনওন্ড ডিএনএ, মানে কয়েলড অথবা থিকেন্ড নয়, আনওন্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্রেচ অফ ডিএনএ কাপলড উইথ প্রোটিন, এটা হলো ক্রোমাটিন। ক্লিয়ার হলো তো? এই যে খেয়াল করে দেখো, এটা হলো যে আনওন্ড ডিএনএ, অতটা কয়েলড না, অতটা শর্ট বা থিকেন্ড না। ওকে, দু একজন রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারছি না। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে আলাপ করবো ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন সম্পর্কে। এই জন্যই ক্রোমোজোম এবং ক্রোমাটিন নিয়ে এত আলাপ করলাম।
যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় যে হোয়াট ইজ ক্রোমোজোম এন্ড হোয়াট ইজ ক্রোমাটিন। আচ্ছা, এখন যদি বলি যে কেন এই ক্রোমোজোমগুলা সিঙ্গেল ডিএনএ মলিকিউল, কেন এটাকে কম্প্যাক্ট কেন হইতে হবে, কেন এটাকে থিকেন হতে হবে, এর কারণ হলো দুইটা কারণ। একটা হলো যেমন আমরা যদি একটা লার্জেস্ট হিউম্যান ডিএনএ চিন্তা করি, সেটার লেন্থ অলমোস্ট 3 মিটার, কেমন, যদি আমরা একদম সোজা করে টেনে ধরে রাখি। কিন্তু একটা টিপিক্যাল সেল হলো 10 × 10⁻⁴ সেন্টিমিটার, অনেক ছোট। তাহলে এই ডিএনএটা যদি এই সেলের ভিতরে থাকতে হয়, সেল তো সেল, সেলের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে যদি থাকতে হয়, তাহলে অবশ্যই ডিএনএটাকে শর্টেন্ড করে নিতে হবে, কম্প্যাক্ট করে নিতে হবে, অ্যাটলিস্ট 10⁴ ফোল্ড থিকেন করে নিতে হবে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো কেন ক্রোমোজোম শর্টেনিং এর দরকার, কারণ হলো সেল ডিভিশনের সময় যাতে ইজিলি সেপারেট দিতে পারে, সেই জন্য ক্রোমোজোম শর্টেনিং এর প্রয়োজন। সো এই দুটো কারণে ক্রোমোজোম কম্প্যাক্ট। আচ্ছা, এখন শুরুর দিকে যখন স্টাডি করলো ক্রোমোজোম, তখন এই যে হেডস অ্যাটেল 1928 সালে, অলমোস্ট 100 বছর আগে, ওনারা সেলকে কিছু স্টেইন বা ডাই দিয়ে ট্রিট করে তারপরে এই সেলটাকে দেখার চেষ্টা করেন। আচ্ছা, এই সেলটার পর ওনারা দেখতে পেল কি, ক্লিয়ার কাট নিউক্লিয়াস দেখতে পেল। আচ্ছা, নিউক্লিয়াসের এর বাইরে কিছু দেখতে পেল কি, কিছু ব্ল্যাকিশ স্ট্রাকচার আর কিছু লেস ব্ল্যাকিশ স্ট্রাকচার। কেমন, একটু বোঝার চেষ্টা করবা। ওনারা একটা টিস্যুকে স্টেইন দিয়ে ট্রিট করে মাইক্রোস্কোপে সেটাকে দেখছে, এবং এখানে আমরা একটা ইন্ডিভিজুয়াল সেল দেখার চেষ্টা করছি। তো সেই সেলের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে ওরা কি পেল, নিউক্লিয়াসটা দেখতে পেল। তারপর দেখতে পেল কিছু কিছু অংশ খুব ডার্কলি স্টেইন around the nucleus and also intermittent patches within the nucleus, কিছু ডার্কলি স্টেইনড এরিয়া আর কিছু লাইটলি স্টেইনড এরিয়া। কেমন, এই দুটো জিনিসই হলো। এখন প্রশ্ন হলো কেন একটা কিছু অংশ লাইটলি স্টেইনড, কিছু অংশ ডার্কলি স্টেইনড। সেইটাকে স্টাডি করে ওনারা বুঝতে পারলেন যে এগুলো আসলে হলো ক্রোমাটিন ফাইবার, যেগুলা তোমার লুজলি স্ট্রেইন সেগুলো হলো ইউক্রোমাটিন, আর যেগুলো ডার্কলি স্টেইন সেগুলো হলো হেটারোক্রোমাটিন। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে হেটারোক্রোমাটিন কোন কোন জায়গায় বেশি দেখা যাচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে, ছবিটা দেখে বলো। নিউক্লিয়াসের চারদিকে। স্যার নিউক্লিয়াসের চারদিকে। এক, তারপরে আর কোথায়? স্যার নিউক্লিয়ার মেমব্রেনের পেরিফেরিতে, সাইডে। আচ্ছা, আর কোথায়? মাঝখানে। মাঝে মাঝে। হ্যাঁ, মাঝখানে কিছু প্যাচেস আকারে কিছু দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। এগুলো হলো হেটারোক্রোমাটিন, আর যেগুলো সিম্পল স্ট্রাকচার সেগুলো হলো ইউক্রোমাটিন। এবার আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, আর একটু ক্লিয়ার করে। এই ছবিটা খেয়াল করো, এটা হলো আসলে ক্রোমোজোমের যে অংশগুলো খুব কনডেন্সড অবস্থায় থাকে সেই অংশগুলো হলো হেটারোক্রোমাটিন, আর ক্রোমোজোমের যে অংশগুলো একটু লুজলি কনডেন্সড থাকে সেটা হলো ইউক্রোমাটিন। এটা হলো মূল কথা। এখানে যদি খেয়াল করে দেখো, কিছু অংশ খুব হেভিলি স্টেইনড, সেগুলো হলো খুব হেভিলি কনডেন্সড, সেগুলো হলো হেটারোক্রোমাটিন, আর যেগুলো একটু লুজলি কনডেন্সড সেগুলো হলো ইউক্রোমাটিন। সেগুলো একটা ক্রোমোজোমে সেগুলো থাকে কোথায়? হেটারোক্রোমাটিন থাকে মেইনলি সেন্ট্রোমেরিক রিজিয়ন এবং টেলোমেরিক রিজিয়নে, প্লাস ইন্টারমিটেন্টলি উইদিন দ্য ক্রোমোজোম কিছু কিছু অংশে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম দুইটাই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন দুইটাই হলো ক্রোমাটিন, কিন্তু যেটা হেভিলি কনডেন্সড থাকে ডিউরিং ইন্টারফেজ এবং আর্লি প্রোফেজ সেটা হলো হেটারোক্রোমাটিন, আর বাকি সময়ে যেটা লুজলি কনডেন্সড থাকে সেটা হলো ইউক্রোমাটিন। এবং খুবই স্বাভাবিকভাবেই
যেহেতু হেভিলি কনডেন্সড সেজন্য এরা তাদের স্টেইনিংটা বেশি হবে, ডার্কলি স্টেইনড হবে। আর যেটা লুজলি কনডেন্সড সেটা লাইটলি স্টেইনড হবে, এবং সেটাই আমরা দেখতে পেয়েছিলাম এই ছবিতে। তাহলে মূল কথা হলো হেটারোক্রোমাটিন হলো হেভিলি কনডেন্সড এন্ড ডার্কলি স্টেইনড ক্রোমাটিন, আর ইউক্রোমাটিন হলো লুজলি কনডেন্সড এন্ড লাইটলি স্টেইনড ক্রোমাটিন। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এইটুকুতে? হ্যালো, তুমি খেয়াল করে দেখো, এইটা হলো একটা তোমার দুই ধরনের এক্সপেরিমেন্টের ছবি। এটা একটা এন্টায়ার সেলের ছবি, আর এটা হলো কিছু ক্রোমোজোম স্টেইনিং এর ছবি। এই যে ছবিটা, এটা তো তুমি বুঝতে পারছো গ্রাফিকলি রিপ্রেজেন্ট করা হয়েছে একাডেমিক পারপাস। এইটা একটা জেনুইন ক্রোমোজোমের ছবি, কেমন? এখানে ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমের ছবিগুলো দেখানো হয়েছে। এটা খুব সম্ভবত মেটাফেজ বা মেটাফেজ স্টেজে করা। আর অরিজিনাল যে এক্সপেরিমেন্টটা ছিল হেডস অ্যাটেলের, তারা করেছে ইন্টারফেজ স্টেজে এন্টায়ার সেলে। কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? জি স্যার। আচ্ছা, তোমার এই প্রশ্নটা আরেকটু যদি আমি ইলাবোরেটলি অ্যান্সার করি, ইন্ডিভিজুয়াল একটা সেলে ক্রোমোজোম কিন্তু এক এক সময়ে এক এক অবস্থায় থাকে। কেমন? সেল ডিভিশনটা যখন পড়বা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। ইন্টারফেজে ক্রোমোজোম গুলো কেমন থাকে? স্যার থ্রেড লাইক স্ট্রাকচার। হ্যাঁ, সবচেয়ে লুজলি কয়েলড, লেস কয়েলড অবস্থায় থাকে ইন্টারফেজে, একবার থিন ফাইবার আকারে থাকে। আচ্ছা, যখনই তোমার সেল ডিভিশনে ঢুকবে তার আগে ওরা ইন্টারফেজের মধ্যে একটা ডুপ্লিকেট হয়ে যায়। কেমন? রেপ্লিকেশন হয় ক্রোমোজোম গুলা। রেপ্লিকেশন হওয়ার পর এগুলোর কন্ডেন্সিং শুরু হয়। মেটাফেজে আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ, লেট প্রোফেজে এসে সবচেয়ে কনডেন্সড অবস্থায় চলে আসে ক্রোমোজোম গুলো। মেটাফেজে এসে একটা ইকুয়েটোরিয়াল প্লেটে চলে আসে। এই মেটাফেজ অবস্থায় সবচেয়ে থিক এন্ড এবং শর্ট এন্ড অবস্থায় থাকে ক্রোমোজোম গুলো। কেমন? এখন কেউ যদি ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন স্টাডি করতে চায়, কেউ যদি ইন্টারফেজে করে, সেখানেও সে কিছুটা হেটারোক্রোমাটিন দেখতে পাবে, কারণ সেখানেও কিছু ইন্টারফেজ অবস্থায়ও কিছু ক্রোমাটিন, সব ক্রোমাটিনই যে একেবারে ফাইন থ্রেড আকারে থাকবে তা না। ইন্টারফেজও কিছু ক্রোমাটিন হেটারোক্রোমাটিন বা হেভিলি কনডেন্সড আকারে থাকতে পারে, কিন্তু মেটাফেজে এসে ডেফিনেটলি অনেক বেশি কনডেন্সড অবস্থায় থাকবে। তো মূলত কেউ যদি ইন্টারফেজে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন ডিটেক্ট করতে চায় সে একরকম পাবে, মেটাফেজে যদি ডিটেক্ট করতে চায় সে তখন ক্রোমোজোম স্ট্রাকচারের মধ্যে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন ডিটেক্ট করতে পারবে। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস। আচ্ছা, হেটারোক্রোমাটিন আবার দুই রকমের, একটা হলো কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন আর একটা হলো ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন হলো দে আর অলওয়েজ হেটারোক্রোমাটিন ইরেসপেক্টিভ অফ স্টেজ ডিভিশনাল ফেজেস অফ দ্য সেল, অলওয়েজ তারা হলো হেটারোক্রোমাটিন। আচ্ছা, কিছু আছে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন, এরা একটা নির্দিষ্ট সময়ে হেটারোক্রোমাটিন থাকে, আবার যখন প্রয়োজন হয় ইউক্রোমাটিন হয়ে যায়। অর্থাৎ কিছু কিছু সময় এরা হেভিলি কনডেন্স থাকে এবং ইনঅ্যাক্টিভ থাকে, আবার অনেক সময় এরা লুজলি কয়েলড হয়ে যায় এবং অ্যাক্টিভেটেড হয়ে যায়। কেমন? আচ্ছা, তাহলে আমরা একটু হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিনের পার্থক্যগুলো একটু বুঝি। এতক্ষণ যেটুকু আলাপ করেছিলাম, হেটারোক্রোমাটিন হেভিলি কনডেন্সড, কেমন? ইউক্রোমাটিন পার্শিয়ালি কনডেন্সড। হেটারোক্রোমাটিনে ডিএনএ টাইটলি প্যাক থাকে, মিনিমাম 30 ন্যানোমিটার ফাইবার আকারে, আর ইউক্রোমাটিনে অনলি 3 to 8 ন্যানোমিটার ফাইবার আকারে থাকে। Heterochromatin abundantly surrounded by non-histone proteins, আর ইউক্রোমাটিন few non-histone protein দ্বারা সারাউন্ডেড থাকে। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার।
আমাকে এই পয়েন্টটা বোঝাও যে নন হিস্টোন প্রোটিন দ্বারা কেন হেটারোক্রোমাটিন কেন হেভিলি সারাউন্ডেড থাকে নন হিস্টোন প্রোটিন দ্বারা, আর ইউক্রোমাটিনে কেন নন হিস্টোন প্রোটিন কম থাকে, এটা একটু বুঝাও। হিস্টোন প্রোটিন কম থাকবে কারণ হচ্ছে বাইন্ড হয়ে যাবে না ইউক্রোমাটিনটা। ইয়েস, আর একটু ক্লিয়ার করবা কেউ? কেউ কি বলছো? আমি কারো কথা শুনতে পাচ্ছি না, কেউ একজন বলো। স্যার হেটারোক্রোমাটিন তো অনেক বেশি প্যাচ থাকবে না, তো হিস্টোন প্রোটিন যত বেশি থাকবে প্যাচগুলো তত বেশি থাকবে আর কি, ইউক্রোমাটিন তত প্যাচ থাকবে। ওকে, তোমার নামটা কি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার নামটা কি? অয়ন। অয়ন, তুমি ঠিক বলেছ। এখানে আমি অয়ন ইজ কারেক্ট। একটা ক্লিয়ার কথা বলে রাখি, শুধুমাত্র ডিএনএ, শুধু ডিএনএ কি কয়েলড অবস্থায় থাকতে পারে? শুধু ডিএনএ? না স্যার, ডিএনএ কে কয়েল করে কে? প্রোটিন। হিস্টোন প্রোটিন। যত বেশি কয়েলিং থাকবে তত বেশি হিস্টোন প্রোটিন থাকবে বা নন হিস্টোন প্রোটিন থাকবে, মানে প্রোটিন থাকবে, শুধু হিস্টোন না, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। কেমন? যত বেশি কয়েল থাকবে তত বেশি প্রোটিন থাকবে, কারণ প্রোটিন হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন মলিকুল দ্বারাই কিন্তু ডিএনএটা কয়েলড হয়। ঠিক আছে? জি স্যার। Yes. জি স্যার। আর যেহেতু হেভিলি কয়েল তাই ডার্কলি স্টেইনড হবে, এবং যদি কখনো ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন যদি করা হয় সেই স্যাম্পলকে, টিস্যুকে, তখন দেখা যায় যে হেটারোক্রোমাটিন গুলো পেরিফেরির দিকে চলে যায় আর ইউক্রোমাটিন গুলো সেন্টারে থাকে। এই কথাটা বুঝতে পেরেছি কিনা? স্যার আরেকবার বলবেন? ইয়েস, আমরা যদি কিছু সেল নিয়ে, কেমন, আমরা যদি তোমার একটা পার্টিকুলার সেলের মধ্যে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, কেমন, তাহলে এই হেটারোক্রোমাটিন গুলো পেরিফেরির দিকে চলে যাবে আর ইউক্রোমাটিন গুলো সেন্টারের দিকে থাকবে। এই কথাটা কেউ একজন আমাকে বুঝাই বলতে পারবে কেন এমন হবে? স্যার যেহেতু স্যার এখানে হেটারোক্রোমাটিনটা হেভিয়ার। হেটারোক্রোমাটিন ভারী ওজন হতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি তোমাদেরকে এই কথাটা আরেকবার একটু বলে রাখি, মানে এগুলো কিন্তু একেবারে সিম্পল আলাপ সালাপ, আমরা কিন্তু ক্রোমোজোম বা ডিএনএ এর ভিতরে ঢুকছি না এই লেভেলে, একদম ক্রোমোজোমের উপরে আছে। সো এগুলো খুবই কমন আলাপ সালাপ, তোমরা একটু এগুলো মানে না বোঝার কোনো কারণে নেই। কেমন? আচ্ছা, লাস্ট পয়েন্ট একটু খেয়াল করো, এই স্লাইডে খেয়াল করে দেখো, ইউক্রোমাটিন মাত্র 1 থেকে 3% হয়, মানে এন্টায়ার ক্রোমাটিন ম্যাটেরিয়ালের মাত্র 1 থেকে 3% হয় ইউক্রোমাটিন, আর 97 বা 99% হয় হেটারোক্রোমাটিন। এবং স্বাভাবিকভাবেই হেটারোক্রোমাটিনে অনেক বেশি ডিএনএ থাকবে, কেমন, এবং হেটারোক্রোমাটিন কিছু স্পেসিফিক রিজিয়নে থাকে, যেমন আমরা সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার আমরা আলাপ করেছিলাম। হেটারোক্রোমাটিন সব স্টেজে নাও থাকতে পারে, মানে কম থাকবে কিছু কিছু স্টেজে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই পয়েন্টটা, যে কেন হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন বায়োলজিক্যালি চিন্তা করা, কেমন, বায়োলজিক্যালি চিন্তা করা, যে হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন প্রয়োজনটা কেন, কেমন, ইভলিউশনারি একটু চিন্তা করা। আচ্ছা, আমি তোমাদেরকে শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার। আচ্ছা, জি স্যার। শিম্পাঞ্জি এবং মানুষ, মন দিয়ে শুনতে কথা, আমরা একটু ইভলিউশনের কথা বলছি। শিম্পাঞ্জি এবং মানুষ হাঁটতে পারে কে বেশি? মানুষ। গাছে ঝুলে থাকতে পারে কে বেশি? শিম্পাঞ্জি। এবার দেখো, এইটা হলো তাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্য, এই বৈশিষ্ট্যের সাথে খাপ খেয়ে আমাদের কোন অঙ্গগুলো ডেভেলপ করেছে, মানুষের কোন অঙ্গগুলো আর শিম্পাঞ্জির কোন অঙ্গগুলো? মানুষের পা হবে সুতরাং। হ্যাঁ, মানুষের বডির মধ্যে একটা মানে প্রপোর্শনালি যদি চিন্তা করো, মানুষের কোন অঙ্গগুলো লম্বা শক্ত? পা। পা। শিম্পাঞ্জি আমাদের হাতের তুলনায় আমাদের হাতের তুলনায় আমাদের পা শক্ত এবং অনেক বেশি ওয়েল ডেভেলপড, রাইট? জি স্যার। তো আমরা হাঁটতে পারি বেশি,
শিম্পাঞ্জির কোনটা শক্ত, হাত এবং পায়ের মধ্যে কোনটা বেশি? হাত। হাত। তো তারা বেশি ঝুলে থাকতে পারে। হাঁটতে গেলে তারা কি দুই পায়ে সাধারণত হাঁটতে পারে? না স্যার। তারা 4 পায়ে ভর করে হাঁটে। সাধারণত 4 পায়ে ভর করে, কিন্তু যখন ওরা ঝুলতে যায় তখন কিন্তু ওরা 2 হাতে ঝুলে থাকে। সো অটোমেটিকলি ওদের হাতটা অনেক বেশি ওয়েল ডেভেলপড, ঠিক আছে, পায়ের তুলনায় লম্বা শক্ত। এটা ইভলিউশনের কথা বললাম, কেমন? এখন এই ইভলিউশনারি সেন্সে হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে আমরা বলছি হেটারোক্রোমাটিন জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ আর ইউক্রোমাটিন জেনেটিক্যালি অ্যাক্টিভ। কেমন? জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ এবং জেনেটিক্যালি অ্যাক্টিভ, এটার মানেটা কি? কেউ কি বলতে পারবে? যে মনে করেন একটা জিন, মানে যেটা জিন ক্যারি করতেছে, মানে প্রোটিন কোড করবে যেটা, ওইটা রিজিয়নটা দুইটা আলাদা আলাদা হতে পারে, যে শিম্পাঞ্জির জন্য একরকম, মানুষের জন্য অনেক রকম। আচ্ছা, ওকে, তুমি ট্রাই করেছো, ধন্যবাদ। আমি একটু বুঝাই বলি। মানুষের শরীরে আমাদের হিউম্যান বিং কতগুলো জিন আছে জানো? রেসপন্ড করো, না জানলে নাই, আমরা জাস্ট আলাপ করছি। ওকে, অনেক বেশি। একটা নাম্বার বলো, টেন্টেটিভ একটা নাম্বার বলো। স্যার 40,000 এর কাছাকাছি। কত থাউজেন্ড বলেছো? 40,000। আচ্ছা, রাইসের কতগুলো জিন আছে তোমাদের কি আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, আমি রাইসেরটা বলি, টেন্টেটিভলি 44,000 জিন। কেমন? আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, তোমরা বোঝার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে জিনগুলা জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ বা জেনেটিক্যালি অ্যাক্টিভ, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। একটা নর্মাল প্ল্যান্ট নর্মাল কন্ডিশনে সে গ্রো করে যাচ্ছে, কেমন? তো কোনো সময় সে গ্রো করে যাচ্ছে এবং ইল দিচ্ছে নর্মালি। আরেকটা প্ল্যান্ট একটা সার্টেন স্টেজে এসে খুব ট্রিমেন্ডাস কোল্ড শক পেল অথবা খুব ট্রিমেন্ডাস হিট শক পেল, তখন হিট শক পেলে যখন কোনো স্ট্রেসে পড়ে প্ল্যান্ট, তখনকার জিন এক্সপ্রেশন আর নর্মাল কন্ডিশনের জিন এক্সপ্রেশন কি সেম হবে? না স্যার। দ্যাট মিন্স যখন প্ল্যান্টটা স্ট্রেসে পড়বে তখন সে ডিফেন্সের জন্য কিছু স্পেসিফিক সেট অফ জিন সে অ্যাক্টিভেট করবে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। মানুষের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের চিলড্রেন অবস্থায় আমাদের কি রিপ্রোডাক্টিভ সেল থাকে? না, না। রিপ্রোডাক্টিভ সেল কখন হয়? রিপ্রোডাক্টিভ সেল কখন হয় বা আমরা রিপ্রোডাক্টিভলি ডেভেলপ করি কখন? অ্যাডাল্ট অবস্থায়। তাহলে একেবারে যখন আমি জাইগোট ছিলাম অথবা একেবারে যখন আমি একেবারে মানে ফিউ মান্থস ওল্ড বেবি ছিলাম, তখন কি আমার কাছে রিপ্রোডাক্টিভ সেল তো ছিল না, আমি জানি, কিন্তু রিপ্রোডাক্টিভ সেল হওয়ার জন্য যে জিনটা ছিল সেটা কি ছিল? কিন্তু সে কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে। কথাটা বুঝতে পেরেছ? জি স্যার। ইয়েস। সো জিনগুলো এটা যখন তোমরা আরেকটু হায়ার স্টাডিজে যাবা তখন তোমরা বুঝতে পারবে একটা লিভিং স্পিসিসে এক এক সময়ে লিভিং স্পিসিস তার প্রয়োজন মতো এক এক ধরনের সেটস অফ জিনকে অ্যাক্টিভেট করে। কেমন? তুমি প্ল্যান্টকে যদি শর্ট স্ট্রেস দাও, সেই স্ট্রেস থেকে বাঁচার জন্য এক ধরনের জিন, গ্রুপ অফ জিন সে অ্যাক্টিভেট করবে। ওকে যদি ডিজিজ, কোনো একটা ডিজিজ যদি ইনভেড করে, আমাদের ক্ষেত্রে ধরো এখন যে করোনা নিয়ে কথা হচ্ছে, একটা কোনো পার্টিকুলার ডিজিজ যদি ইনভেড করে, সেলগুলা প্রোটেক্ট করার জন্য একটা নির্দিষ্ট গ্রুপ অফ জিনস অ্যাক্টিভেট করে। কেমন? আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি, লিভিং স্পিসিস তার প্রয়োজন মতো বিভিন্ন স্টেজে বিভিন্ন কন্ডিশনে সেই গ্রুপ অফ জিনস অ্যাক্টিভেট করে অথবা ডিঅ্যাক্টিভেট করে তার প্রয়োজন মতো। কথা বুঝতে পেরেছি? তাহলে এই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের একটা ইভলিউশনারি ইম্পর্টেন্স আছে। যেই জিনগুলা প্রয়োজন নাই সাধারণত সেই জিনগুলা হেটারোক্রোমাটিক অবস্থায় থেকে যাবে। কথাটা বুঝতে পেরেছ? যখনই ওই জিনটা লিভিং স্পিসিসের প্রয়োজন হচ্ছে তখন সেটা লুজলি কয়েলড যাবে এবং সেই হেটারোক্রোমাটিনটা ইউক্রোমাটিনে পরিণত হবে এবং সেটা জেনেটিক্যালি অ্যাক্টিভ হবে। কথা কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, আবার আরেকটা কথা বলে রাখি, একটা লিভিং স্পিসিসে হিউম্যান বলো, এনিমেল বলো, প্ল্যান্টস বলো, ফিশেস বলো,
কিছু জিন থাকে অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ নিডেড, সবসময় দরকার। হ্যাঁ, যেমন ধরো আমরা যে অক্সিজেন দিচ্ছি, সেই অক্সিজেনটাকে মেটাবলাইজ করার জন্য যেসব প্রক্রিয়া আছে সেই জিনিসগুলো তো সবসময় থাকতে হবে, তাই না? শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস, এই জিনিসটা একটু বুঝে রাখবা যে আমার মূল পয়েন্ট ছিল স্পিসিস তার প্রয়োজন মতো কিছু জিনকে অ্যাক্টিভেট করে, কিছু জিনকে ডিঅ্যাক্টিভেট করে। এইটার সাথে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের একটা সম্পর্ক থাকতে পারে। যে জিনগুলোর প্রয়োজন নাই সেগুলো হেটারোক্রোমাটিন আকারে সাধারণত থাকবে, আর ইউক্রোমাটিন অলওয়েজ জেনেটিক্যালি অ্যাক্টিভ থাকে। আচ্ছা, এই যে একবার কথাটা বলা হয়েছে, হেটারোক্রোমাটিন যখন প্রয়োজন হবে, হেটারোক্রোমাটিনের যে জিনগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট করার যদি প্রয়োজন হয় লিভিং স্পিসিসের, তখন সেই হেটারোক্রোমাটিনটা ইউক্রোমাটিনে পরিণত হয়ে যেতে পারে। এই আর কি। আচ্ছা, এখানে একটু ভুল আছে, তোমাদের অরিজিনাল হ্যান্ডআউটে ক্লিয়ার করে দেওয়া থাকবে। এই এটুকুই তোমার ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মূল পার্থক্য। তারপরে এখন হেটারোক্রোমাটিন গুলো কোথায় থাকে আমরা যেটুকু আলাপ করেছিলাম, তোমরা বাই দিস টাইম জানো, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার। টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, অথবা ক্রোমোজোমের মধ্যে ইন্টারক্যালারি মানে ইন্টারমিটেন্টলি কিছু কিছু জায়গায় থাকতে পারে, স্যাটেলাইট বা নব রিজিয়নে থাকতে পারে, সেক্স ক্রোমোজোমে বেশি হেটারোক্রোমাটিন থাকে। এটা একটা কিছু রিয়েল লাইফ এক্সপেরিমেন্টের ছবি আমি নিয়ে এসেছি, খেয়াল করে দেখো। এই যে এই স্লাইডটাতে দেখো, মূলত দেখা যাচ্ছে সেন্ট্রোমেরিক রিজিয়নে অনেক বেশি ডার্ক স্টেইন। সেন্ট্রোমেরিক, এগুলো জেনুইন এক্সপেরিমেন্টের ছবি, কেমন? বা এর মধ্যে দেখো একবার সেন্ট্রোমেরিক রিজিয়নে অনেক বেশি ডার্কলি স্টেইন, কেমন? আবার ই বা এফ এই স্লাইডটাতে দেখো টেলোমেরিক রিজিয়নে আমরা ডার্কলি স্টেইন দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, হেটারোক্রোমাটিনের ফাংশনটা কি? ইউক্রোমাটিনের যেসব জিন থাকে দে আর অলওয়েজ অ্যাক্টিভ। হেটারোক্রোমাটিনের ফাংশনটা আমি একটু বোঝার চেষ্টা করি। জিন সাইলেন্সিং, কেমন? জিন সাইলেন্সিং মানে হলো কোন একটা জিনকে এটা এখন আর অ্যাক্টিভিটি প্রয়োজন না, সেটাকে সাইলেন্স করে দেওয়া হয় বা সুইচ অফ করে দেওয়া হয়, সেগুলো হেটারোক্রোমাটিনের। মানে ওই ডিএনএ থ্রেডটা যদি কয়েলড হয়ে যায় বা হেটারোক্রোমাটিনে পরিণত হয়, তাহলে অটোমেটিকলি সেই জিনটা আর ট্রান্সক্রিপশনের জন্য অ্যাভেলেবেল না, কেমন? আর ট্রান্সক্রিপশন যেখান থেকে শুরু হবে সেটা কয়েলড অবস্থায় থাকে, সো ট্রান্সক্রিপশন আর হতে পারে না। সো অটোমেটিকলি জিনটা থেকে মেসেঞ্জার আরএনএ বা মেসেজ তৈরি হয় না, প্রোটিন তৈরি হয় না। সো হেটারোক্রোমাটিনের একটা মূল কাজ হলো জিন সাইলেন্সিং। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, প্লাস রাইবোজোম তৈরিতে হেটারোক্রোমাটিনের ফাংশন আছে। আবার কিছু কিছু হেটারোক্রোমাটিন সেল ডিভিশনের সময় যে ক্রোমোজোম যে সেপারেট হয় তাতে হেল্প করে। আবার হেটারোক্রোমাটিন হলো ডিএনএ, রিপিটেটিভ ডিএনএ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, হেটারোক্রোমাটিক রিজিয়নে রিপিটেটিভ ডিএনএ থাকে, মানে সেম ডিএনএ রিপিটেড ফর্মে থাকে, কয়েক জায়গায় কয়েকবার থাকে, একই ডিএনএ কয়েকবার থাকে, রিপিটেশন থাকে। এখন এটাকে বলা হচ্ছে এই রিপিটেটিভ ডিএনএ হেটারোক্রোমাটিনে থাকে, সো হেটারোক্রোমাটিনে মিউটেশন কম হয়। এই কথাটা কি বুঝতে পেরেছো? বা আমাকে কেউ একটু এক্সপ্যান্ড করে বুঝায় বলতে পারবা কেন হয়? স্যার রিপিটেটিভ জিন হইলে তো স্যার একটাতে মিউটেশন হলে অন্যটা কন্টিনিউ করতে পারবে। এক্স্যাক্টলি। তাহলে দেখো হেটারোক্রোমাটিক রিজিয়নে রিপিটেটিভ ডিএনএ থাকে, এটার একটা ইভলিউশনারি বা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? যদি মিউটেশন হয় আদার কপিতে, একটা সব কপিতে তো মিউটেশন হবে না, যে ইনটেক্ট যে কপিগুলো আছে সেগুলো পরবর্তীতে আবার নরমালি কাজ করতে পারবে। সো এই হেটারোক্রোমাটিনে এটা মিউটেশন থেকে ডিএনএ কে প্রটেক্ট করে, কেমন? তারপরে কিছু কিছু রিপিটেড সিকোয়েন্স ট্রান্সক্রিপশন স্টপ বা আরএনএ পলিমারেজের ইনিশিয়েশন পয়েন্ট অথবা নিউক্লিয়ার মেমব্রেনের সাইট অফ অ্যাটাচমেন্ট হিসেবেও কাজ করতে পারে।
এটা জাস্ট তোমরা একটু দেখে নিবে, এটা আহামরি এত সিরিয়াস কিছু না। আচ্ছা, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন এইটুকু নিয়ে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? স্যার ইয়েস। স্যার প্রয়োজন অনুযায়ী যেমন হেটারোক্রোমাটিনটা ইউক্রোমাটিন হতে পারে, ইউক্রোমাটিনটা কি আবার হেটারোক্রোমাটিন হতে পারে? আচ্ছা, এটা আমাদের এখানে যে টেক্সটগুলো আছে সেখানে ওভাবে বলা নাই, কেমন? ইউক্রোমাটিন সাধারণত মিন করছে যে অলওয়েজ দেয়ার ইউক্রোমাটিন, ঠিক আছে? মানে ট্রু, ইউ মানে কিন্তু ট্রু, আর সিওডো মানে হলো ফলস, কেমন? ইউক্রোমাটিন মানে ট্রু ক্রোমাটিন, অলওয়েজ অ্যাক্টিভ। তো সেগুলোকে সাধারণত বলা হচ্ছে এগুলো হেটারোক্রোমাটিন হয় না। কিন্তু কিছু হেটারোক্রোমাটিন আছে, সেখান থেকে কিছু অংশ ইউক্রোমাটিনে তৈরি হয়, আবার হেটারোক্রোমাটিনে তৈরি হয়, বা যেটাকে আমরা বলছি ফ্যাকাল্টি ইজ অলওয়েজ হেটারোক্রোমাটিন। আর ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন কখনো কখনো ইউক্রোমাটিনের মতো থাকে, কখনো কখনো হেটারোক্রোমাটিনের মতো থাকে। বাহ, অ্যানসারটা পেয়েছো? জি স্যার। ওকে, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন এই কনসেপ্টটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি না থাকে আমরা এরপরে ইয়েতে যাই। হেটারোপিকনোসিস শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হেটারোপিকনোসিস হলো মাইটোসিসের সময় দেখা যায় যে হেটারোক্রোমাটিক রিজিয়নগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমরা যেমনটা দেখলাম, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার অথবা ইন্টারক্যালেটেড ইন আদার পার্টস অফ দ্য ক্রোমোসোম। এখন এই রিজিয়নগুলা কিছু কিছু জায়গায় স্ট্রংলি স্ট্রেন্ড হয়, কিছু কিছু জায়গায় উইকলি স্ট্রেন্ড হয়। এই যে তোমার ডিফারেন্সিয়াল স্টেইনিং অফ দ্য হেটারোক্রোমাটিন, এই ফেনোমেননটাকে বলা হচ্ছে হেটারোপিকনোসিস, অর্থাৎ ডিফারেন্সিয়ালি স্টেইনড হয় হেটারোক্রোমাটিন। কখনো কখনো দেখা যায় যে পজিটিভ হেটারোপিকনোসিস বা নেগেটিভ হেটারোপিকনোসিস, মানে হলো খুব স্ট্রংলি স্টেন্ড হয়েছে বা খুব উইকলি স্টেন্ড হয়েছে। আমরা কিন্তু হেটারোক্রোমাটিনের কথা বলছি শুধুমাত্র এইখানে। আমরা যদি সংক্ষেপে বলি যে হেটারোক্রোমাটিন গুলা ডিফারেন্সিয়াল স্টেইনের যে ফেনোমেননটা আছে সেটাকে আমরা বলছি হেটারোপিকনোসিস। আর অ্যালোসাইক্লিক আরেকটা টার্ম, হেটারোপিকনোসিস এন্ড অ্যালোসাইক্লিক। অ্যালোসাইক্লিক হলো এই যে ক্রোমোজোমাল বিভিন্ন সেগমেন্ট বিভিন্ন লেভেলে কয়েল হচ্ছে, এই যে ডিফারেন্সটা হচ্ছে, ডিফারেন্সেস ইন দ্য কয়েলিং বিহেভিয়ার, এটাকে বলছি অ্যালোসাইক্লিক। কেমন? তাহলে এটা আরেকবার বলেন। ইয়েস, দুইটাই বলছি আমি। হেটারোপিকনোসিস হলো হেটারোক্রোমাটিনের ডিফারেন্সিয়াল স্টেইনিং ফেনোমেননকে বলছি আমরা ডিফারেন্সিয়াল স্টেইনিং অফ হেটারোক্রোমাটিন is known as heteropyknosis. আর অ্যালোসাইক্লিক হলো যে ডিফারেন্সিয়াল কয়েলিং বিহেভিয়ার of the chromosome is known as allocyclic. একটা হলো স্টেইনিং আর হলো কয়েলিং বিহেভিয়ার। স্টেইনিং বিহেভিয়ার, ডিফারেন্সিয়াল স্টেইনিং বিহেভিয়ার, সেটা হলো হেটারোপিকনোসিস, আর ডিফারেন্সিয়াল কয়েলিং বিহেভিয়ার সেটা হলো অ্যালোসাইক্লিক। এটা পরীক্ষায় সাধারণত একটা শর্ট নোট চলে আসতে পারে, তখন তোমাদের হ্যান্ডআউটে যেভাবে দেওয়া আছে সেভাবে তোমরা দেবে। তো আমরা ক্লাসের শেষে চলে আসলাম। আমরা এই পর্যন্ত আর কার কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ইয়েস, স্যার হচ্ছে হেটারোপিকনোসিসটা হচ্ছে শুধু হেটারোক্রোমাটিনে হচ্ছে, কিন্তু অ্যালোসাইক্লিকটা কি হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন দুটোরই হবে? আচ্ছা, তুমি ওদিকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কেমন? তুমি শুধু এই টার্মটা এভাবেই মনে রাখবা যে এই যে ডিফারেন্সিয়াল কয়েলিং বিহেভিয়ার, এটাকে আমরা অ্যালোসাইক্লিক বলছি, কেমন? ওকে স্যার। এটা কার বিহেভিয়ার, মানে হোল ক্রোমোজোমের? ইয়েস, এন্টায়ার ক্রোমোজোমের বিহেভিয়ার।
বা ক্রোমোজোম সেগমেন্টের বিহেভিয়ার। এটা আসলে জাস্ট টার্মিনোলজিটা তুমি একটু খেয়াল রাখবে, এটুকু। ঠিক আছে। স্যার কিছু শোনা যায় না। এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস, বললাম যে এটাই হলো আমার লাস্ট ক্লাস তোমাদের সাথে এই সেকশনে, এই সেমিস্টারে। তো তোমাদের যত ধরনের প্রশ্ন আছে ক্রোমোজোম এবং ক্রোমাটিন হেটারোক্রোমাটিনের উপরে করতে পারো। রাসায়নিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট ডিটেইলস নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো ঠিক কিরকম নাকি চতুর্থ বিষয় ব্যতীত না এবং ইন্টারের জিপিএ থেকে স্যার পজিটিভ হেটারোপিগনোসিস স্যার নেগেটিভ হেটারোপিগনোসিস ইন্টারমিডিয়েট। আমন্ত্রণ জানাচ্ছি কামার্স একাডেমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে হেটারোক্রোমাটিন গুলো আলোচনা করব। পজিটিভ হেটারোপিগনোসিস দেখায় ইন্টারফেজে, আর নেগেটিভ হেটারোপিগনোসিস দেখায় মেটাফেজে। পজিটিভ হেটারোপিগনোসিস মানে কি? পজিটিভ হেটারোপিগনোসিস মানে ইন্টারফেজ অবস্থায় কিছু লুজলি কয়েল থাকে, কিছু টাইটলি কয়েল থাকে। সো ডিফারেনশিয়াল স্টেনিং বিহেভিয়ার আমরা ইন্টারফেজে বেশি দেখতে পাই, কেমন? আর মেটাফেজে যেহেতু ম্যাক্সিমাম কয়েলড অবস্থা থাকে, সো আমরা ডিফারেনশিয়াল স্টেনিং বিহেভিয়ার কম দেখতে পাই, সবই হেভিলি স্টেন থাকে সাধারণত। এটা মিন করছে পজিটিভ হেটারোপিগনোসিস এবং নেগেটিভ হেটারোপিগনোসিস। আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের এই দুইটা টপিকসে তাহলে আমি আবার একটু সামারাইজ করি। আমরা ক্রোমোজোম সম্পর্কে আলাপ করলাম, ক্রোমোজোম বোঝার চেষ্টা করলাম, ক্রোমোজোমের মরফোলজিক্যাল স্ট্রাকচারস ফাংশনস বোঝার চেষ্টা করলাম, ক্রোমোজোমের টাইপস বোঝার চেষ্টা করলাম, তারপরে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন এবং এদের স্টেইনিং বিহেভিয়ার একটু বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে? তো আমরা আসলে পড়াশোনা করলাম ক্রোমোজোমের গঠন বা ডেফিনিশন, এই কনসেপচুয়াল আলাপগুলো করলাম। ঠিক আছে? আমি আশা করি পরবর্তী কোর্সগুলোতে আমরা আরেকটু ভিতরে ঢুকতে পারবো। ক্রোমোজোম, জিন, আরএনএ, মেসেঞ্জার আরএনএ, প্রোটিন, এই জিনিসগুলো নিয়ে আমরা সামনের দিনে বিস্তারিত জানবো আশা করছি। কেমন? কেউ যদি ইন্টারেস্টেড হও এই লাইনে, যদি কেউ জেনুইন ইন্টারেস্টেড হও, তার জন্য বলতে পারি যে গবেষণায় খুব বড় ধরনের সুযোগ আছে এই জেনেটিক্স, বায়োটেকনোলজি বা ব্রিডিং, এই বিষয়ে সব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং পড়াশোনাগুলো। ওকে, আচ্ছা, এখানে আমার আজকের ক্লাস দিতে চাই। কিভাবে হ্যান্ড আউট দিব তোমাদেরকে?